বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতে আমরা জাফরকে দেখতে পাই যে জাফর তার বন্ধুর জন্য রেল স্টেশনে অপেক্ষা করছে। আর জাফর সে রাজশাহী যাচ্ছে তার বন্ধু মনুকে তার মনের কথা বলার জন্য, যে সে তাকে খুব ভালোবাসে। পরে জাফরের বন্ধু আসার পর সে জাফর তার বন্ধুকে বলে যে আমি ভাবছি চলে যাব, কিন্তু তার বন্ধু আসার পর জাফরকে নিয়ে সে রেলের মধ্যেই উঠে যায়। তারপরে আমরা একজনকে দেখতে পাই যে সে রেল স্টেশনের মধ্যে সিগারেট ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু সিগারেটটা ধরাতে পারছে না। আর তখনই সেই জায়গার মধ্যে একটা সুন্দরী গোলাপি আকারের একটা শাড়ি পরে একটা মেয়েকে দেখতে পাই। আর এই মেয়েটাকে দেখে সে পুরো মুগ্ধ হয়ে যায়। আর এই মেয়েটার নাম হচ্ছে চিত্রা। একটা অন্য কামের মধ্যে একটা ছোট একটা পরিবারকে দেখতে পাই, যে একজন মহিলা সে প্রেগনেন্ট, আর তার একটা বাচ্চা মেয়ে আছে। আর তার স্বামী কেমন জানি একজন বদমেজাজি লোক। তখনই যখন ট্রেনের হুইসেল বাজে, তখন দেখতে পাই যে একটা কফিনে করে একটা লাশ নিয়ে চারজন লোক সে ট্রেনের মধ্যে উঠছে। কিন্তু এখানে বড় কথা হচ্ছে যে এই লাশটাই আমাদেরকে পুরো কাহিনী বলতে বলতে যাবে। আর তখন লাশটা বলছে যে আমি কোনো সময় তাড়াতাড়ি উঠতে পারিনি, কোনো জায়গার মধ্যে যাওয়ার সময় কোনো তাড়াতাড়ি যেতেও পারিনি। এখন আমি মরার পরও আমার সাথে সেম হচ্ছে। আমি তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠিও নি, যখন ট্রেন ছাড়া শুরু হয়ে গেছে তখনই গিয়ে আমি ট্রেনের মধ্যে উঠছি। আছে একজন অনেক বড় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার পরিবার। আর এখানে এই পরিবারের সঙ্গে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে। তার পরিবার বলতে এখানে বলে রাখি যে তার পরিবার বলতে তার বউ আছে, তার কোনো বাচ্চা হয়নি, আর তার শালি আছে, আর শালির জামাই আছে, আর একটা ব্যান্ড পার্টি আছে তাদের সঙ্গে। ট্রেনটা চলার সাথে সাথে চিত্রা যখন তার কেবিনে যায়, কেবিনে গিয়ে দেখে যে একজন বয়স্ক লোক, চুলগুলি পুরো সাদা সাদা, সে কেবিনে বসেই সিগারেট খাচ্ছে। কিন্তু চিত্রা তো এসব দেখে তার মাথা হয়ে যায় গরম। তারপর রেলের এক কর্মীকে ডেকে সে বলে যে তার ট্রেনের মধ্যে কেবিনে বসে কেউ সিগারেট টুকাচ্ছে। তাকে এসে ধমকায় যে এখান থেকে বের করে দেবে যদি সে সিগারেট খাওয়া বন্ধ না করে। তখন সেই লোকটা দেখি যে 1000 টাকা সেই রেলের কর্মীদেরকে দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন সেই বয়স্ক লোকটা চিত্রাকে বলে যে অসুবিধা নেই, আপনি এখানেই বসতে পারেন। তারপর চিত্রাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে এখানে কোথায় যাবে, কি করবে, সে কোন ক্লাসে পড়ুয়া করে, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। আর চিত্রা তার সবকিছু সম্পর্কে উত্তর দিতে দিতে সে অনেক বিরক্ত ফিল করে। অন্যদিকে আমরা তার যে সেই ছেলেটাকে দেখেছিলাম রেলের বাইরে সিগারেট ফুঁকাচ্ছে, সে হচ্ছে আসাদ। তাকে আর তার মাকে দেখাচ্ছি একটা বগির মধ্যে, তাদের দুজনের মধ্যে লড়াই চলছে। তার মা সবসময় তাকে সন্দেহ করতে শুরু করে যে ছেলের গায়ে থেকে দুর্গন্ধ কেন আসছে, সে কি মদ্যপান করছে, না সিগারেট খাচ্ছে, না মেয়ের কোনো সংলগ্নে পড়ে আছে, সে কি করছে। এসব নিয়ে তার মা অনেক চিন্তা করে। তারপরে তার মার এসব কথাবার্তা শুনে সে রাগের মাথায় তার মাকে বলে দেয় যে আজকে আমি মদকে পুরো রেলের মধ্যে ট্যাং ট্যাং করে ঘুরবো, আমি আর এই বগির মধ্যে আসছি না। এসব বলে সে রাগের মাথায় তার মায়ের যে বগিটা আছে বগি থেকে বেরিয়ে আসে। আসাবের চিত্রার সাথে দেখা হয়। তারপর চিত্রার সাথে দেখা করে সে এখানে অনেক কিছু মজাদার খেলা দেখাতে শুরু করে। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তারা দুজন বলে যে তারা একজনের বেড, মানে একজনের রুম তারা অন্যজন শেয়ার করতে চায়। মানে চিত্রা চলে যাবে আসিফের যে মা আছে মার কাছে, আর সেই ভদ্র লোকটা যেন আছে যে কেবিনে বসে সিগারেট ফুঁকাচ্ছে, সেই লোকটার কাছে চলে যাবে তাসিম। চিত্রা যখন তার মার যে কেবিনটা আছে সেই লোকটার কেবিনের মধ্যে যখন যায়, তখন তার মা তাকে অনেক রকমের কথাবার্তিতে বাঁধতে শুরু করে, যে তার কি বিয়ে হয়ে গেছে কিনা, তার বয়স কত, সে কোথায় যাচ্ছে, কি করছে, এসব নিয়ে মানে অনেক ধরনের কথাবার্তি ওকে জিজ্ঞাসা করতে শুরু করে। তারপরে চিত্রা জানায় যে সে দিনাজপুরে তার অসুস্থ মামার কাছে যাচ্ছে, তার মামার প্রচুর শরীর খারাপ, তাই মামাকে দেখার জন্য সে যাচ্ছে। ভদ্র মহিলা চিত্রাকে জিজ্ঞাসা করে যে তোমার মামার যদি শরীর খারাপ হয় তাহলে ওনাকে দিনাজপুরেই তুমি রেখেছো কেন। তারপর চিত্রা বলে যে আমি ওনাকে আনার জন্যই দিনাজপুর যাচ্ছি। আর চিত্রা অনেক এখানে বিরক্ত ফিল করছিল, কিন্তু সে বিরক্ত ফিল করার পরেও সে কিছু বলতেও পারছে না তার মাকে, আসিফের মাকে। পর সে ভদ্র মহিলাটা জিজ্ঞাসা করে যে তার পরিবারের মধ্যে কে কে আছে। চিত্রা জানায় যে তার বাবা মা কেউই বেঁচে নেই। সে যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা গেছে, আর তার বাবা একজন ব্যাংকের কর্মচারী ছিল। যাকে এই ভদ্র মহিলা সে জিজ্ঞাসা করে যে চিত্রা নাকি ঘুমের মধ্যেও কি নাক টাক ডাকে কিনা, সে অনেক কিছু এরকম ভাবে প্রশ্ন করতে জিজ্ঞাসা করে। তারপর এসব দিয়ে যখন সে মহিলাটা মানে আর কোনো কিছু পয়েন্ট খুঁজে পাচ্ছিল না, তখন সে তার ছেলের নাকি
অনেক কিছু কথাবার্তা বলতে শুরু করে। সে জানান যে ছোটবেলা থেকে ছেলেকে অনেক কষ্টে মানুষ করলেও ছেলে এখন আর তার কোনো কথাই শুনে না। মা বলে যে সে যে কোনো জায়গায় কোনো মেয়ে দেখলে বা যে কোনো কাউকে দেখলেই সে ম্যাজিক দেখাতে শুরু করে। তোমাকেও ম্যাজিক দেখিয়েছে নাকি? তখন চিত্রা বলে যে হ্যাঁ দেখিয়েছে। তখন বলে যে এ বজ্জার ছেলেকে নিয়ে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তখন চিত্রা বলে যে আসিফ এত খারাপ মানুষ নয়, সে ভালোই। অন্যদিকে আমরা আসাফকে দেখতে পাই যে আসাফ সেই যে চিত্রার ব্যাটটা ছিল সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে ভদ্রলোকটার সাথে তার দেখা হয়। আর ভদ্রলোকটাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি এখানে এভাবে ধূমপান করছেন, এখানে অনেক অসুবিধা হয়ে, কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে সে ভদ্র লোকটার সাথে, যে লোকটা বয়স্ক লোকটা ছিল, বয়স্ক লোকটার সাথে কথা বলতে শুরু করে। তখন ভদ্র লোকটা তাকে বলে যে তুমি কি আমার সম্পর্কে কিছু বলতে পারবে? তখন সেই আসিফ বলে যে আমি বলতে পারবো যে আপনি একজন ইউনিভার্সিটি পড়ুয়া, মানে আপনি ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল বা এরকম কেউ হবেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে আমি খুব একটা জ্ঞানী মানুষই। আসিফ এখানে এসেও সে ভদ্রলোকটাকে ম্যাজিক দেখায়। সে ভদ্রলোকটাও সে চিন্তা করে যায় যে সে এই ম্যাজিকটা কিভাবে করলো। সেই লোকটা বলে যে তুমি যা কিছু বলছো সবকিছু তুমি ভুয়া কথা বলছো, এসব আমি কোনো কিছুই নয়। তখন দেখি সেই ভদ্রলোকটা রাত্রি যখন 9টা বেজে গেছে, তখন সে মদ্যপান করার জন্য সে সে তার ব্যাগ থেকে মদের বোতল বের করে। সেই ভদ্রলোকটা সে মদের প্যাক বানাতে শুরু করে বরফ আর মদ দিয়ে। তখন আসাফকেও সে বলে যে এক প্যাক নেওয়ার জন্য। তখন আসাফ বলে যে সে মদ্যপান করে না, সে মদ্যপান করতে পারবেও না, সে খাইতে চায় না। তখন সেই লোকটা সে অনেক কিছু বুঝিয়ে ফুরিয়ে আসাফকে দিয়ে এক প্যাক সে খাইয়ে দেয়। এখানে আরেকটা কেবিনেট এজেন্ট মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের সাহেব, সেও তাকেও এখানে দেখানো হয় যে সে যে বগির মধ্যে বসবাস করছে পুরো বগিটা একদম চকচকে বগি, যেমন তার রাজপ্রাসাদ। সে বগির মধ্যে খাট আছে, সে বগির মধ্যে যা পাই যা চাইছে সব কিছুই আছে একটা বগির মধ্যে। পরে মন্ত্রী তার বউকে বলছে যে নিঃসন্দেহে যে যে আই বলুক, আমাদের সংসার ধর্ম কিন্তু সবাই ভাবছে যে ভালোই চলছে। আর লোকেরা বলে যে বানরের গলায় নাকি মুক্তার মালা। আর এসবে তাদের যখন রোমান্টিক এই একটা আলাপ আলোচনা চলছিল, তখন মন্ত্রীর সেক্রেটারি এসে মন্ত্রীকে বলে যে তার মন্ত্রিত্ব চলে গেছে। আর সে মন্ত্রিত্ব যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এরকম নাকি একটা গল্প লিখেছে, সে গল্পের জন্য এই মন্ত্রিত্ব তার থেকে চলে গেছে। তার যে এই মন্ত্রিত্ব চলে গেছে সেটা রেলের পায়ে সব বগির মধ্যে জানাজানি হয়ে যায়। তখনই আমরা তার শালী যমুনার একটা আরশালো একটা চেহারা দেখতে পাই যে এই রেলের মধ্যে কাজ করা এক কর্মী যখন যমুনার গায়ের উপর যে কিছু একটা জুসের বোতল পড়ে যায়, তখন যমুনা রাগের মাথায় সেই লোকটাকে দিয়ে কানে উঠে বসায়, সেই লোকটাকে দিয়ে কানে ধরে উঠায় বসায়। আর লোকটা এখানে খুব অপমানিত হয়। আর এখানে এই মন্ত্রী মশাইও তার শালীকে কোনো কিছু বলতেও পারছিল না, কারণ তার শালীকে সেই লাইল দিয়ে দিয়ে এত বড় করেছে। এখানে এই যে কর্মচারীটা, আর এখানে এই যে কর্মচারীটা, আর এখানে এই আর এখানে এই যে কর্মচারীটা ছিল, তার যেন এখানে এই যে পরিস্থিতিটা মানে রেলের যে মানে আমাদের বাস্তব জীবনের সঙ্গে অনেকটা মিল খায়। যে মন্ত্রীরা তাদের লেভেলটা তারা কখনো কিরকম ভাবে তারা নেয়, আর আমরা গরিবেরা আমরা কিভাবে আমাদের লেভেলটাকে আমরা বুঝতে পারি, কিভাবে আমরা স্ট্রাগল করি, এটা পুরো বুঝিয়ে বলেছে এখানে এই এই যে সিনটার মধ্যে। আর তারপরে আমরা ওই যে ছোট্ট একটা পরিবার আছে, সে পরিবারটাকে দেখতে পাই যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। আর তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে নিতু, সেও এই তাদের ঝগড়া দেখতে দেখতে সেও অনেক বিরক্ত হয়ে গেছে। সে পুরো বোরিং হয়ে গেছে যে তাদের সবসময় একটা না একটা কিছু নিয়ে তাদের মধ্যে লড়াই চলতে থাকে। এই জায়গার মধ্যে নিতুর মা আবার বলতে শুরু করে যে যখন নিতু জন্ম হবে তখনও তো গ্রামবাসীরা বলেছিল যে নিতু নাকি উল্টো হবে, কিন্তু নিতু তো পা কোনো উল্টাই হয়নি। আর নিতু এসব কথা শুনে সে ট্রেনের উপর থেকে পা লড়াতে শুরু করে। নিতুর বাবা যখন নিতুকে বকা দেয়, তারপর নিতু তাদের কেবিন থেকে বেরিয়ে সে স্টুডেন্টরা যে ছিল, মানে যেখানে জাফরও ছিল, তার তার প্রেমিকও ছিল সে কেবিনের মধ্যে, তাদের সঙ্গে খুব মজা ও আলোচনা করতে শুরু করে। আর এখানে তার বাবা আজিজ সেই তার মেয়ে নিতুকে এই বগি থেকে ওই বগি শুধু খোঁজাফেরাই করছে। মানে ওই ভদ্র মহিলাটার মানে পাল্লায় পড়ে সে যেন চিত্রা, সেই চিত্রার অবস্থা খুবই খারাপ। পরে সেই মহিলাটা চিত্রার সাথে এরকম অনেক ধরনের কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে তাকে বৌমা বলে ডেকে ওঠে। আর চিত্রা তো এসব কথা শুনে তার মাথা হয়ে যায় আবার গরম।
পরে সেই জায়গার মধ্যে ঋতু দেখা হয় প্রফেসর যে লোকটা আছে, ভদ্রলোকটা, সে ভদ্রলোকটার সাথে আর সে আসিফের সাথে। পর সেই প্রফেসর সাহেব তাদেরকে বলে যে জীবনে দুটা কথা মনে রাখবে, কিন্তু দুটা কথা কি সে প্রফেসর সাহেব আর বলেনি। তখন সেই জায়গার মধ্যে আশিস চলে আসে। আশিস এসে তার মেয়েকে যখন এখান থেকে নিয়ে যেতে শুরু করে, তারা যখন বলে যে এভাবে মেয়েকে নিয়ে যাবেন না বা মেয়েকে মারবেন না, তখন আজিজ তাদের সাথে অভদ্রভাবে কথা বলতে শুরু করে। ঠিক আমরা মন্ত্রীর কেবিনকে দেখতে পাই, যে মন্ত্রী কেবিনের মধ্যে সেই যে ইলেকট্রিক ছিল, কারেন্ট ছিল, সে কারেন্ট চলে যায়। তখন যমুনা তার যে মানে জিজু আছে, মানে জামাইবাবু আছে, জামাইবাবুকে গিয়ে বলে যে ইচ্ছাকৃতভাবে রেল কর্মচারীরা তাদের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যে সে কারেন্টটা কেটে দিয়েছে। তখন মন্ত্রী ভাবে যে তার হাত থেকে যদি কোনো মন্ত্রিত্ব বা কোনো বড় জিনিস চলে যায়, তাহলে তাদের কতগুলো লস হয়। ট্রেন কর্মীদের কাছে তার যে সিকিউরিটি আছে, মন্ত্রীর সিকিউরিটিকে পাঠানো হয়। সিকিউরিটি যাওয়ার পরও রেল কর্মীরা কোনোভাবেই কারেন্ট ঠিক করতে রাজি হচ্ছিল না। তারপর আমরা দেখতে পাই যে একজন ক্যামেরাম্যানকেও পাঠানো হয়। আর ক্যামেরাম্যান যাওয়ার পর ক্যামেরাম্যানকে পুরো ল্যাংডন্ত অবস্থায় সে রেল কর্মচারীরা তাকে পাঠিয়ে দেয়। তখন রেল কর্মচারীরা বলে দেয় যে এই ট্রেনের মধ্যে আমরাই সরকার, ট্রেনের বাইরে অন্য কেউ থাকুক, ট্রেনের মধ্যে আমরাই সরকার। আর আমাদের লোকের উপর হাত তুললে কি কি করতে পারি আমরা আমরা ট্রেনের মধ্যেই সেটা বুঝিয়ে দেব। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা স্টেশনের মধ্যে রেলটা দাঁড় হয়। তখন আজিজ তার মেয়েকে ঋতুকে নিয়ে একটা দোকানের মধ্যে যায়। আর তখন যাওয়ার পর সেই আজিজ তার মেয়েকে বলে যে তাদের কষ্ট কিভাবে দিন কেটেছে, কষ্টে কষ্টে কিভাবে তার মা তার সাথে মানে ঋতুর মা তাকে কিভাবে সাপোর্ট করেছে তার বাবাকে। তখন ঋতু বুঝতে পারে যে তাদের বাবা মায়ের সম্পর্ক খুব অমূল্যনীয় সম্পর্ক, যে তাদের বাবা মায়ের সম্পর্ক খুব মূল্যনীয় সম্পর্ক। তখনই আমরা একজন লোককে দেখতে পাই যে গায়ে একটা চাদর দিয়ে এই যে ট্রেনটা আছে, ট্রেনের কেবিনের ভিতরে ঢুকে যায়। আর কেবিনের ভিতরে ঢুকার সাথে সাথে জাফর তাদেরকে দেখতে পায়। তখন জাফরদেরকে জিজ্ঞাসা করে যে একটা ছবি দেখিয়ে যে এই মেয়েটাকে কোথাও তারা দেখেছে কিনা ট্রেনের মধ্যে। তখন জাফর তো এই মেয়েটাকে দেখে বুঝতে পারে যে মেয়েটাকে তো এই ট্রেনের মধ্যেই আছে। আর মেয়েটা হচ্ছে চিত্রার, মানে চিত্রা ছবি দেখি সে খুঁজছে লোকটা, বয়স্ক লোকটা। তখন জানান যে চিত্রা তার ভাগ্নি, আর চিত্রা তার বিয়ের আসর থেকে সে পালিয়ে চলে এসেছে। আর তার বিয়েটা চিত্রার মানে তার মামা খুব কষ্ট করে বিয়েটা ঠিক করেছিল, কিন্তু সে আসর থেকে চিত্রা পালিয়ে চলে এসেছে। তখন সেই জায়গার মধ্যে জাফর তার বন্ধুরা মিলে ভাবে যে এই লোকটা হতে পারে ভণ্ডামি করছে, তাহলে সত্যি কথা বলা যাবে না। তখন তারা বলে দেয় যে চিত্রাকে তারা কোথাও দেখিনি। তখন যখন সে কেবিন থেকে সে ভদ্র লোকটা বেরিয়ে যাবে, তখনই তার সম্মুখীন চিত্রা চলে আসে। পরে সে ভদ্রলোকটা চিত্রাকে জিজ্ঞাসা করে যে রাশেদের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা। তখন চিত্রা বলে যে রাশেদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, রাশেদের সঙ্গে তার কোনো বিয়েও হবে না, তাদের মধ্যে পুরোপুরি সম্পর্ক শেষ। এই পরিস্থিতি আরো জটিল হতে শুরু করে যখন মানে ওই যে ভদ্র মহিলাটা ছিল সাজেদা বেগম, সে যখন কেবিন থেকে বেরিয়ে এসে চিত্রাকে বৌমা বলে ডাক দেয়, তখন এই পরিস্থিতি পুরো উল্টো হয়ে যায়। তখন সে ভদ্রলোকটা চিত্রাকে জিজ্ঞাসা করে যে উনি কোন মহিলা, আর ওনার সঙ্গে উনি তোমাকে কেন বৌমা বলে ডাকছে, তাহলে কি তোমাদের ওনার ছেলের সাথে কি বিয়ে হয়ে গেছে কিনা। তখন সেই জায়গার মধ্যে আসেফ চলে আসে। আসেফ এসে এখানে কিছু বলতে চাইলেও সে কিছু বলতে পারছিল না তার মার জন্য। পরে সেই আসেফ যখন ভদ্রলোকটাকে এসে বলে যে সে একজন ডাক্তার, তখন সে ভদ্রলোকটা ভেবেছে যে তাহলে ভালো হয়েছে, চিত্রা তার ডাক্তারের সঙ্গে নাকি বিয়ে হয়েছে। এসব ভেবে সে একটু মানে সেই ভদ্রলোকটা একটু ভালো মাইন্ডেই চলে গেছিল। ট্রেনের মধ্যে যেন একজন মদ্যপান সে ভদ্রলোকটা যাচ্ছিল, সে ভদ্রলোকের কেবিনে বসে সবাই এখানে গল্প করতে শুরু করে। আর তখন চিত্রা আসফকে নিয়ে বাইরে এসে আর তখন চিত্রা আর তখন চিত্রা সে আসফকে নিয়ে বাইরে এসে বলে যে এখানে যেন কথাগুলি ছড়ানো হচ্ছে বা চড়াচ্ছ, এসব কিন্তু পরে আবার মিথ্যা কথা বলতে হবে। আর আমার মামার মনটা খুবই একজন ভালো মানুষের মন, সে পরে অনেক কষ্ট পাবে। উনি ট্রেনের একজন কর্মচারী এসে সেই ট্রেনের বগি থেকে সে এখানে এসে জানায় যে এক বগির মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা তার ব্যথা উঠেছে, কিন্তু এখন ট্রেনের কর্মচারীরা কি করবে বা কি করতে পারবে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তার যেন এখানে স্বামী আছে, স্বামী তার বউকে কোনো পুরুষ ডাক্তার দিয়ে সে তার মানে প্রেগনেন্সি শেষ করাতে চাইছে না। সিনেমাটার মধ্যে সে কিরকমই একজন একাকিত্ব মানুষ, মানে রাগী মানুষ, সে যেটা বলবে তার উপর কেউ কিছু করতেও পারবে না আর কাউকে কিছু করতেও দেবে না সে। আর পুরো ট্রেনের মধ্যে কোনো লেডি ডাক্তার না থাকায় সে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে।
আর প্রফেসর সে আজিজকে বোঝাতে শুরু করে যে আমাদের সঙ্গে তো একজন পুরুষ ডাক্তার আছে, তার উপর একটু ভরসা রেখে দেখো যে সে কি করে। কিন্তু তখনও আজিজ কোনোভাবেই রাজি হচ্ছিল না যে তার বউকে কোনো পুরুষ ডাক্তার দিয়ে সে প্রেগনেন্সি শেষ করাবে। এখানে যেন অনেক স্টুডেন্টরা ছিল, স্টুডেন্টরা যখন আজিজকে এখানে তার হাতটা বেঁধে তাকে এখানে বসিয়ে রাখে সেই লোকটার বেডের মধ্যে, তখন সেখান থেকে আসিফকে পাঠিয়ে দেয় যে তার প্রেগনেন্সিটা শেষ করার জন্য সে মহিলাটার কাছে যাওয়ার জন্য। তখন সেই মহিলাটার কাছে আজিজ চলে যায়। তারপরে চিত্রা দেখছে যে এখানে আজাজ তারপরেও চিত্রা দেখছে যে আসিফ এখানে খুবই সে চিন্তার মধ্যে আছে। তখন চিত্রা আজিজকে জিজ্ঞাসা করছে যে তুমি তো একজন খুব ভালো ডাক্তার, তাহলে তুমি এরকম ভাবনা চিন্তার মধ্যে কেন আছো? তারপরে আজাজ তখন আসিফ তার তখন আজি তখন আসিফ তার তখন আসিফ তার একটা পুরোনো দিনের কথা সেই চিত্রার কাছে সে প্রকাশ করে যে তার আগে একটা বিয়ে হয়েছিল আর তার মার সাথে তার বউয়ের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু সন্তান যখন জন্ম দেবে তখন আসাবের বউ মারা যায় আর তার নবজাত সন্তানও মারা যায়। পর এরকম পরিস্থিতির পর থেকেই তার যে মা আছে, মা সে একটু শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে পড়ে, তার কোনো কিছুই মনে থাকে না, সে এক কথা বললে পরে সে কথা ভুলেও যায়। তারপর থেকে সে মহিলা সাইকিয়াট্রিক পেশেন্টে পরিণত হয়। তারপর থেকে সে কোনো মেয়েকে দেখলেই ভাবে যে এটা নাকি ছেলের বউ। এরকম পরিস্থিতির মধ্যে পড়ার পর আসাফ যখন আবার পুরোনো দিনের কথা তার মনে পড়ে, সে মানসিক শক্তিও সে হারিয়ে ফেলে। তারপরে চিত্রা এসব কথা শোনার পর আসাফকে সে অনেক মনোবদ্ধভাবে সাহস দিতে শুরু করে। তখন আসাফ বলে সে যখন কলেজকালে ছিল তখন সে এরকম অনেক ছোট ছোট ডেলিভারি করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে পুরো ট্রেনের মধ্যে যুদ্ধগ্রস্তভাবে সে প্রেগনেন্সি শেষ করার জন্য পুরো কাজ শুরু হয়ে গেছে। জাফর আর তার বন্ধুকে বলে দেয় যে এসবের জন্য কি কি লাগবে সবকিছু জোগাড় করার জন্য, গরম পানি আর অনেক কিছু যাবতীয় জিনিস লাগবে সবকিছু যাতে তাড়াতাড়ি জোগাড় করে তাকে এনে দেয়। আমরা মন্ত্রীর কেবিনটাকে দেখতে পাই যে মন্ত্রীর কেবিনের মধ্যে তার যে শালি আছে যমুনা, যমুনার হাজবেন্ড, তারা একটু ভয়ে আতঙ্ক হয়ে পড়ে, কারণ তাদের বগির মধ্যে কারণ তাদের বগির মধ্যে ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছে। আর তার যে ব্যান্ড পার্টিটা ছিল, ব্যান্ড পার্টিও এখানে তাদেরকে বলতে শুরু করে যে আমার ব্যান্ড এখানে এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, আর আমি ট্রেন কিচে যে কোনো জায়গার মধ্যে নেমে যাব, তোমরা যেতে পারলে চলে যাবে, আমি আর যাচ্ছি না তোমাদের সাথে। তারপরে আমরা দেখতে পাই যে ব্যান্ড পার্টির দলেরা সে একটা অন্ধকার জঙ্গলের মধ্যে ট্রেনটাকে চেন খিচিয়ে দাঁড় করিয়ে দেয়। আর সেখান থেকে মন্ত্রীর বউ, তার শালি আর এখানে যে ব্যান্ড পার্টির দলেরা আছে তারা এই রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে নেমে যায়। আর অন্যদিকে আমরা আজিজকে দেখতে পাই যে সে এভাবে মানতে পারছে না যে তার বউকে অন্য কোনো পুরুষ হাত লাগাচ্ছে। সে এসব নিয়ে সে অনেক ভাবনা চিন্তা চিল্লাতে শুরু করে। তখন সেই জায়গার মধ্যে তার মেয়ে চলে আসে। মেয়ে এসে সে প্রফেসর যে ভদ্রলোকটা ছিল মট্টত খেত, তাকে বলে তার বাবাকে এখান থেকে চুরিয়ে নিয়ে যায়। তারপর আসাদ যখন তার কেবিনের মধ্যে যাবে তখনই গিয়ে জানতে পারে যে তার নাকি একটা ফুটফুটে বাচ্চা মেয়ে জন্ম দিয়েছে। তখন প্রফেসর আজাজকে বলে যে তার বাচ্চার মেয়ের কানের মধ্যে আজান দেওয়ার জন্য, আজান দিলে আল্লাহ তাদেরকে খুব ভালোভাবে দেখবে বা তাদেরকে খুব ভালোভাবে রাখবে। তখনই সে তার মেয়ের কানের মধ্যে আজান দিচ্ছিল, তখন এই পরিবেশটা খুব একটা সরল ভাবে যাচ্ছিল। তারপরে এরকম পরিস্থিতি যখন পুরোপুরি ভাবে শেষ হয়ে যায় তখন চিত্রার মামাকে সবকিছু বুঝিয়ে বলে তখন জানায় যে এখানে যে প্রেগনেন্সি করার সময় তার ব্লাডার কোনোভাবেই সে বদ্ধ করতে পারছে না, আর তাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে যেভাবেই হোক। আর আজিজ এসব কথা শুনে তার তো মাথা গরম হয়ে যায়। সে বলে যে আমার বউকে সে যদি নাই পারতো তাহলে সে ডেলিভারি করালোই বা কেন? এই গভীর জঙ্গলের মধ্যে থেকে প্রাণ বাঁচাতে একজনই পারে, সে হচ্ছে ভিআইপি বগির মধ্যে যে একজন এক্স মন্ত্রী আছে, সে মন্ত্রী শুধু পারে তার প্রাণটা বাঁচাতে। এসব কথা শুনে সে যে প্রফেসর ছিল, প্রফেসর সেই চলে যায় মন্ত্রীর বগির মধ্যে, যে মন্ত্রী কি বলবে যে যেভাবে ওকে এখানে একটা হেলিকপ্টার আনার জন্য। আর সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে মন্ত্রী তার ছোটবেলার কথা ভাবছে, যে ছোটবেলাতে যখন স্কুলে পড়তো তার মাস্টার মশাই কিভাবে কোনো অপরাধ না করে অপরাধের মুখে সে পড়ে গিয়েছিল। তারপরে সে প্রফেসর ভদ্রলোকটা সে মন্ত্রীকে বলে যে যেভাবে হোক এখানে একটা হেলিকপ্টার আপনি ডাক দেন, ডাক দিলে আপনারও ভালো হবে, যে মানুষ আপনাকে খুব ভালোভাবে চিনবে জানবে, আর আপনি এ কাজটা করলে ওদের পরিবারেরও খুব ভালো হবে, কারণ এই জঙ্গলের মধ্যে আর কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর জন্য, আর তাকে যেভাবে হোক হসপিটালে নিয়ে যেতেই হবে।
তারপরে সে মন্ত্রী তাকে বলে যে মন্ত্রীদের কাছে কোনো আলাদিনের কোনো আজাস থাকে না, যে কোনো কিছু ঘষা দেব মাত্রই সেখান থেকে আলাদিন এসে সবকিছু বাঁচিয়ে নেবে, সবকিছু করে নেবে, এরকম কোনো কিছুই থাকে না আমাদের কাছে।